হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না বললেন নাহিদ। ৩ আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করার হুঁশিয়ারি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। নির্বাচন ব্যাহতকারী ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ বিএনপি। গণতন্ত্র উত্তরণের টালবাহানা মেনে না নেওয়ার হুঁশিয়ারি। এই ষড়যন্ত্রকারীরাই চাইলে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয় সেই দিকে বিএনপি সচেতন। গোপালগঞ্জে ৩ ঘন্টা পর ফের কারফিউ বলবৎ। ৭৫ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪০০ জনের বিরুদ্ধে মামলা। বাজারে বেড়েছে অধিকাংশ সবজির দাম। আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের চাল। স্বস্তি নেই মাছের বাজারেও। এবং সিরিয়ায় কয়েকদিনের সহিংসতায় নিহত বেড়ে ৬০০। দামেস্কের দক্ষিণে সেনা উপস্থিতি সহ্য না করার হুঁশিয়ারি নেতানিয়াহুর। আমন্ত্রণ সংবাদ দুপুরে, শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। প্রবাসীরা বাংলাদেশের অংশ, তাদের ভোটাধিকারের বিপক্ষে যারা বলে তারা ভুল। এনসিপি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। 18তম দিনে মুন্সিগঞ্জে পথসভা শেষে একথা জানান তিনি। অন্যদিকে দেশে বিদেশে ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান হাসাত আব্দুল্লাহ এবং সার্জিস আলম। আরো জানাচ্ছেন জান্নাতুল মোহনা। জুলাই পদযাত্রায় 18তম দিনে মুন্সিগঞ্জ আসে জাতীয় নাগরিক পার্টি। উৎফুল্ল জনতা তাদের সাদরে স্বাগতম জানান। এ সময় দলের নেতৃবৃন্দ জানান, দেশি বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ থেকে ফ্যাসিবাদী এবং সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী এখনো নির্মূল হয়নি। একটা জিনিস মনে রাখতে হবে, তাদেরকে যদি আমরা জায়গা করে দেই তাহলে আগামী বাংলাদেশে তারা এর চেয়ে বেশি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করবে। মুন্সিগঞ্জের সংগ্রামী সহযোদ্ধারা, বিভিন্ন রাজনৈতিক দলের সহযোদ্ধারা, ফ্যাসিস্ট বিরোধী লড়াইয়ের সহযোদ্ধারা, এই সন্ত্রাসী ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের পরবর্তী বাংলাদেশ নেতা নির্ভর হবে না, পরবর্তী বাংলাদেশ হবে নীতি নির্ভর একটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো গোলামীকে প্রশ্রয় দেওয়া যাবে না। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, হামলা চালিয়ে এনসিপিকে দমন করা যাবে না। যে যাই বলুক, এনসিপি প্রবাসীদের ভোটাধিকারের পক্ষে আছে বলেও জানান তিনি। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। সংগ্রামী মুন্সিগঞ্জবাসী, মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। এছাড়াও মুন্সিগঞ্জবাসীর উদ্দেশ্যে দেয়া ভাষণে 3 আগস্ট জুলাই ঘোষণাপত্র আদায় করে ছাড়ার হুঁশিয়ারিও দেন নেতারা। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি এবং জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জে পথসভায় যোগ দিতে যাচ্ছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে নেতাকর্মীরা পদযাত্রা নিয়ে বিবি রোডের নিতাইগঞ্জ থেকে চাষারা চত্বরে পর্যন্ত যাবেন। আয়োজকরা জানান, কর্মসূচির 2 দিন আগে থেকেই পাড়া মহল্লায় মাইকিং সহ প্রচারণা চালানো হয়েছে। শহরের বিভিন্ন স্থান এনসিপি নেতাকর্মীদের ফেস্টুন এবং ব্যানারে ছেয়ে গেছে। সকাল থেকে স্থানীয় এনসিপি সমর্থকরা শহীদ মিনারে মিছিল নিয়ে জড়ো হতে শুরু করেছেন। একই দিন নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্বরে আরেক সমাবেশের আয়োজন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া এই দিন বিকেলে শহরের চাষারা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে গণসংহতি আন্দোলন।
মুন্সিগঞ্জ থেকে পথসভা শেষ করে নারায়ণগঞ্জের পথে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতারা। নারায়ণগঞ্জে তাদের স্বাগত জানাতে এরই মধ্যে জড়ো হয়েছেন এনসিপি সমর্থকেরা। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। বিল্লাল, নেতাদের আগমন ঘিরে এনসিপির সমর্থকদের উচ্ছ্বাস আপনি কেমন দেখছেন, আর কর্মসূচির প্রস্তুতি নিয়ে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিপাশা, আজকে সকাল থেকে আসলে নারায়ণগঞ্জে সাজ রব আমরা দেখেছি এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ শহরের ব্যানার পোস্টার সহ তাদের যে প্রচারণা সেটি কিন্তু চালিয়ে গেছেন। দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে নারায়ণগঞ্জে আজকে বিকেল 3টায় জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দ নারায়ণগঞ্জ শহরে আসবেন এবং এরপর কিন্তু নিতাইগঞ্জে তারা একটি পথসভা করবেন এবং সেখানে এই জুলাই গণ অভ্যুত্থানে নারায়ণগঞ্জে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে কথা বলবেন এবং তারপর পরে কিন্তু নিতাইগঞ্জ থেকে বিবি রোড হয়ে নগরীর চাষার এলাকামুখী যে পথযাত্রা এবং পথসভা সেটি কিন্তু চাষারাতে অনুষ্ঠিত হবে, এমনটাই কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আমরা নগরীর চাষার এলাকাতে আছি। আমরা একটু দেখাতে চাই যে আজকে কিন্তু এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রাকে ঘিরে শহরে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে বিশেষ নজরদারি সেটি কিন্তু বাড়ানো হয়েছে। একই সঙ্গে বিপাশা জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু নাগরিক পার্টির এই পদযাত্রা ছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা একটি সমাবেশ করছে নগরীর ডিএটি এলাকাতে এবং গণসংহতি আন্দোলন শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে একটি সমাবেশ করছে। ফলে তিনটি সমাবেশকে ঘিরেই কিন্তু আজকে শহরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু আমরা দেখেছি। এখন কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে শহরে একটি মিছিল বের হয়েছে, সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। বিপাশা জানিয়ে রাখতে চাই যে গণ অভ্যুত্থানে জাতীয় নাগরিক পার্টির মাসব্যাপী দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজকে ঠিক 3টার পরপরই কিন্তু নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ নারায়ণগঞ্জে আসবেন এবং পদযাত্রা শুরু করবেন বিকেল 4টায় এবং নগরীর চাষার এলাকাতে কিন্তু তারা যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি দিবেন। পদযাত্রায় বক্তব্য রাখার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক ও সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম সহ দলটির মুখ্য সংগঠক সহ এবং আরো যারা আছেন তারা কিন্তু যে আনুষ্ঠানিক বক্তব্য সেটি কিন্তু দিবেন। তো এখন কিন্তু আসলে পুরো শহরের মধ্যে কিন্তু যে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং এনসিপির নেতৃবৃন্দ কিন্তু শহরে তারা কিন্তু অবস্থান করছে। রয়েছে আমার কাছে এই মুহূর্তে সবচেয়ে বিপাশা। বিল্লাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, নারায়ণগঞ্জের পথে রয়েছে এনসিপির নেতারা, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বিল্লাল হোসাইন। গণতন্ত্র উত্তরণের জন্য টালবাহানা করলে জনগণ মেনে নেবে না মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি বলেন, শুধু স্বৈরাচার নয়, নিজেদের মধ্যে যারা ষড়যন্ত্র করছে তাদেরও রুখে দিতে হবে। আর বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র করছে যারা, তাদের ব্যাপারে বিএনপি সজাগ রয়েছে। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমানের নামে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য ইঙ্গিত দেয় নির্বাচনকে ব্যাহত করার। এই ষড়যন্ত্র রুখতে বিএনপি সজাগ আছে বলেও জানান তিনি। তারেক রহমানের নির্দেশের অপেক্ষা, কিন্তু আমি তাই প্রথমে বলেছি, নির্দেশ দেওয়ার আগে অত্যন্ত কঠিন পরীক্ষা আমাদেরকে দিতে হবে, কারণ এই ষড়যন্ত্রকারীরাই চাইবে রাজপথে আবার আন্দোলন করে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করে নির্বাচন যাতে না হয়, সেই দিকে বিএনপি সচেতন। প্রেস ক্লাবে অন্য এক প্রতিবাদ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, ছোট ছোট স্বার্থের জন্য রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট করছে। ব্যর্থহীন ভাষায় বলে দিতে চাই, ষড়যন্ত্র করে কেউ 42 সন পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেন নাই। ষড়যন্ত্র করে বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথ থেকে ছড়িয়ে দিতে পারবেন না। ষড়যন্ত্র করে কেউ আগামী দিনে চোরা পথে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছেন, চিন্তা করছেন,
সেটিও ইনশাআল্লাহ গণতন্ত্রকামী মানুষ হতে দেবে না। এদিকে সকালে রাজধানীর উত্তরায় অসহায় দরিদ্রদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। আমরা একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য আন্দোলন করতেছি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে চলমান পরিস্থিতিতে সন্ত্রাস বিরোধী আইনে ৭৫ জনের নাম উল্লেখপূর্বক ৪০০ জনের নামে মামলা করেছে পুলিশ। যৌথ অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে ৪৫ জনকে। এছাড়াও চলমান কারফিউ সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শিথিল রাখা হয়। সহকর্মীদের তথ্য এবং ছবিতে আরো জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ও গাড়িবহরে হামলার ঘটনায় ৭৫ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে পুলিশ। এতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরো ৪০০ জনকে। শুক্রবার গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। গোপালগঞ্জ জেলা জুড়ে বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি করা হয়। পরবর্তীতে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে শুক্রবার ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৩ ঘন্টার জন্য কারফিউ শিথিল রয়েছে। যদিও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল কার্যক্রম ছিল চোখে পড়ার মতো। এছাড়াও বিভিন্ন এলাকায় যৌথ বাহিনীর অভিযানে প্রায় ৪৫ জনকে গ্রেপ্তার করা হয়। দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে গেল বুধবার গোপালগঞ্জ যায় এনসিপি। এদিন দফায় দফায় হামলা চালায় আওয়ামী সমর্থকরা। পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে হামলাকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে এখন পর্যন্ত মারা গেছেন ৫ জন। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে। এই মুহূর্তে পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাবিরুল ইসলাম। জাবিরুল, গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মতো কারফিউ চলছে, পরিস্থিতি কেমন দেখছেন সেটা বলবেন এবং গোপালগঞ্জের স্থানীয়রা কি বলছেন এই কারফিউ নিয়ে? বিপাশা, আপনি জানেন যে দীর্ঘ ২ দিন পর আজকে ৩ ঘন্টার জন্য যে কারফিউ শিথিল করা হয়েছিল, এই কারফিউ শিথিল করার পর সাধারণ মানুষ কিন্তু তাদের যে নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিসপত্র আছেন সেগুলো কিনতে কিন্তু বাড়ি থেকে বের হয়েছেন এবং তাদের যে জরুরি কাজের জন্য তারা বেরিয়েছেন। আমি এখন আছি গোপালগঞ্জের বড় বাজার এলাকায়। আমি যদি একটু দেখাতে চাই যে আসলে ২টা বাজলেও এখন পর্যন্ত যে গোপালগঞ্জে যে সকল মানুষজন বসবাস করেন তাদের যে সকল নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে সকল পণ্য কিন্তু এখন পর্যন্ত কেনা শেষ হয়নি, যার কারণে এখনো বাজারে কিছু মানুষের সমাগম দেখা যাচ্ছে। কিছু কিছু দোকান ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে, আরো কিছু কিছু দোকান বন্ধ কার্যক্রম চলছে যেটি দেখেছি। এছাড়া একটি বিষয় বলে রাখি যে গোপালগঞ্জে এই সেনাবাহিনীর সাথে যে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং এতে ৭৫ জনের নাম উল্লেখ সহ ৪০০ জনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে এবং এ পর্যন্ত ৪৫ জনকে যৌথ বাহিনী গ্রেপ্তার করেছে এবং গতকাল সন্ধ্যা থেকে আজকে শুক্রবার সকাল পর্যন্ত ২০ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছেন আমাদের সদর থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। পরবর্তীতে যদি আর কিছু থাকে জানানো হবে। বিপাশা। জাবিরুল, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সহকর্মী জাবিরুল ইসলাম জানাচ্ছিলেন গোপালগঞ্জের দ্বিতীয় দিনের সর্বশেষ পরিস্থিতি। রাজধানীর কাউরান বাজারে মাছ মাংস সহ বেড়েছে বেশ কিছু নিত্যপণ্যের দাম। চালের দাম বাড়ার পাশাপাশি চড়া রয়েছে মাছের বাজারও। গরুর মাংসের দাম কমলেও বেড়েছে মুরগির মাংসের দাম। আরো জানাচ্ছেন আলী আক্কাস আকাশ। রাজধানীর কারওয়ান বাজারে বেগুন, শসা, টমেটো সহ বেড়েছে বেশ কিছু সবজির দাম। সরবরাহ কম থাকায় দাম বেশি বলে দাবি করছেন বিক্রেতারা। দাম নাগালের বাইরে থাকায় বাজারে সরকারের মনিটরিং চান সাধারণ ক্রেতারা। শসার দাম বাড়তি ভাই, আজকে শুক্রবারে শসার দাম বাড়তি, টমেটোর দাম বাড়তি, বেগুনের দাম বাড়তি, সব মালের দাম কেজিতে 20 টাকা 30 টাকা বাড়তি। আমাদের মতন সাধারণ মানুষ কিনে খাওয়ার মতন সম্ভব না। বর্ষা মৌসুম হওয়ায় মাছের সরবরাহ কম থাকায় বাড়তি দামের দোহাই দেন বিক্রেতারা। ভাই মাছের আমদানি বেশি, চাহিদা অনুযায়ী মাল নাই। যেমন নদী নালাতে যে পরিমাণে মাছ হইবার কথা এই পরিমাণে পাওয়া যাইতেছে না। আলু, আদা, রসুনের দাম স্থিতিশীল থাকলেও দাম বেড়েছে পেঁয়াজের। গরুর মাংসের দাম কমে বিক্রি হচ্ছে 780 টাকা দরে, তবে 10 থেকে 15 টাকা বেড়েছে মুরগির মাংসের দাম। দাম সহনীয় রাখতে সরকারের নিয়মিত বাজার মনিটরিং এর আহ্বান জানান সাধারণ ক্রেতারা। আলী আক্কাস আকাশ, দেশ টিভি,
ঢাকা। দেশের বাজার পরিস্থিতি বর্তমানে বেশ অস্থির। নিত্য প্রয়োজনীয় কিছু পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে মাছ, মাংস এবং কিছু মুদি দ্রব্যের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন। নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট ভাঙার দাবি তাদের। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে জানাচ্ছেন শামীম হোসেন। চট্টগ্রামে পবিত্র আশুরা উপলক্ষে দাম বেড়েছিল ব্রয়লার মুরগির, সেই থেকে আর দাম কমেনি, উল্টো বেড়েই চলেছে। সোনালী মুরগি প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি করা হচ্ছে 320 টাকা থেকে 330 টাকায়। অন্যদিকে কোরবানির পর থেকে অস্থির চালের বাজার এখনো নিয়ন্ত্রণে আসেনি। সিলেটের বাজারে নিত্যপণ্যের মধ্যে পেঁয়াজ 52 টাকা, দেশি রসুন 150 টাকা, আদা 160 টাকায় বিক্রি হচ্ছে, যে কারণে এই পণ্যগুলোর দাম অনেকটা স্থিতিশীল বলা যায়। তবে ক্রেতারা অভিযোগ করেছেন, কিছু কিছু ক্ষেত্রে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে সয়াবিন তেল, এলাচি, চিনি, ডাল সহ কিছু পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। সোনালী মুরগি প্রতি কেজি 320 টাকা, ঠিক আছে, কেজি 310 টাকা, ঠিক আছে, লাল 550 টাকা, আপনার ঠিক আছে, আগে পাইকারি 40 টাকা। আমি তো শুনেছিলাম যে 1700-1800, কিন্তু এসে দেখলাম 2000 টাকা বড় সাইজের, যে সেম সাইজ, কিন্তু এটা মনে হচ্ছে চাঁদপুরের আয়ের থেকে বেশি। মাংসের দাম স্থিতিশীল থাকলেও ভোলার বাজারে মাছের দাম আকাশ ছোঁয়া। ইলিশ বিক্রি হচ্ছে কেজিতে 2,500 থেকে 3,000 টাকা, চিংড়ি 1,500 টাকা, রুই কাতলা 600 টাকা দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস 700 টাকা থেকে 750 টাকা এবং খাসির মাংস 1100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা জানান, দাম চড়া থাকায় নিম্ন ও মধ্যবিত্তরা সংকটে পড়েছেন। মুরগিটা একটু বেশি মনে হচ্ছে, 300 টাকা, সোনালিটা ছিল আগে 280 টাকা ছিল, এখন দেখতেছি আরো বেশি হয়েছে, 300 টাকা হয়েছে। তারপর মাছও একটু রেট বেশি দেখতেছি আসছে। বর্তমান বাজার মূল্য চওড়া মূল্যেই চলছে, যা নিম্নবিত্ত লোকদের জন্য খুবই কষ্টদায়ক এবং তাদের বাজার পরিচালনা করে সংসার পরিচালনা করা খুবই কষ্টকর। আর অন্য কোনো সমস্যা নেই, সিন্ডিকেট ভেঙে দিলে সবকিছু মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে চলে আসবে। টানা বৃষ্টিতে ব্রাহ্মণবাড়িয়ার বাজারে বেড়েছে শাকসবজির দাম। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে কেজিতে 200 টাকা দরে। নিয়মিত বাজার মনিটরিং এর পাশাপাশি সিন্ডিকেট ভাঙার দাবি ভোক্তাদের। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখতে হাঁটুপানির ড্রেন, খানাখন্দে ভরা। 3 কিলোমিটার এই সড়ক রাজধানীর দক্ষিণখানের আশকোনা এলাকায়। গেল 12 বছরে এ ভোগান্তি যেন নিয়তি হয়ে উঠেছে এখানকার এলাকাবাসীদের। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত হলেও নালা নর্দমার পরিবেশে বসবাস করছেন তারা। আশকোনার জনদুর্ভোগ নিয়ে জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। দেখে মনে হচ্ছে নালা, আদতে এটি একটি সড়ক। গ্রামের কোনো রাস্তা নয়, খোদ রাজধানীর উত্তর সিটির গুরুত্বপূর্ণ আশকোনা এলাকা। প্রতিদিন প্রায় 2 লাখ মানুষ যাতায়াত করেন এই সড়কটি দিয়েই। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় একদিন বৃষ্টি হলে পানি জমে থাকে প্রায় 15 দিন, আর ভারী বৃষ্টিতে ডুবে যায় পুরোটাই। তখন এই পথে চলাচল হয়ে পড়ে দুর্বিষহ। ঘর থেকে বের হতে হলে স্থানীয়দের যেন সমুদ্র পাড়ি দিতে হয়। মাঝে মাঝে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। একটা মানুষ যদি অসুস্থ হয়ে পড়ে, তাকে যে হসপিটাল নেবে এরকম একটা অ্যাম্বুলেন্স ঢোকে না। এই জায়গাটায় পানি কন্টিনিউ থাকে, যাতায়াতে অনেক কষ্ট হয়ে যায়, আর মাঝে মাঝে স্কুল স্কিপ করা লাগে। এখানে পানি শেষ হয় না। গ্রামের রাস্তাগুলো হচ্ছে আমাদের এলাকার, গ্রাম থেকে মানুষ এসে বলে কি রাস্তা, 1 টাকার কাজ হয়নি লাস্ট 15 বছর, 15-16 বছর 1 টাকার কাজ হয়নি। পানি জমে থাকায় খানাখন্দে ভরে গেছে সড়কগুলো, যেখানে হরহামেশাই উল্টে যায় অটোরিকশা সহ বিভিন্ন যানবাহন। বিকল হয়ে পড়ে ইঞ্জিন, ঘটে দুর্ঘটনা, ভোগান্তিতে পড়ে যাতায়াতকারীরা। প্রতি মুহূর্তে এখানে আমরা বিপদ আতঙ্ক অবস্থায় চলাচল করতেছি। গতকাল আমারই গাড়ি উল্টি খাইছে এই জায়গায়, আর দুর্ঘটনা কি বলবো, সবারই গাড়ি পল্টি খায়। এই জায়গায় আমার খুব কষ্ট হয়। গাড়ির কত অ্যাক্সিডেন্ট হইতেছে, হিসাব নাই। রিস্কা আসলো, তার সাথে একজন মুরব্বীও ছিল, মানে 2জন হাজবেন্ড ওয়াইফ, দুজনে পড়ে গেছে রিস্কা নিয়ে। সিটি কর্পোরেশন মাঝে মাঝে ঠেক লেগে উপর থেকে ফোন দিলে একটু গুঁতো দিয়ে চলে যায়। সিটি কর্পোরেশনকে আমাদের ফান্ডে টাকা নাই, তা আমরা করতে পারতাম না। ইঞ্জিনিয়ার মনে ভুলেও এখানে পানির ভিতরে আসে না।
সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও কেন এ বৈষম্য প্রশ্ন ছিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের কাছে। তার দাবি দ্রুতই উন্নয়ন কাজ শুরু করা হবে। 3-4টি বড় প্রকল্প আমরা হাতে নিয়েছি, আর ছোট ছোট যেই রাস্তাগুলোর কথা এখন বলা হচ্ছে এগুলো বড় আর্টারির সাথে মিলে এগুলোকে যুক্ত করা হবে। আমরা এটাকে প্রায়োরিটাইজ করেছি। এবারের বাজেটও আমরা এখানে একটা ম্যাক্সিমাম অ্যালোকেশন আমরা রেখেছি। আমরা হটস্পটগুলো আইডেন্টিফাই করে আমরা এগুলো প্রায়োরিটি করছি। এটা আসলে অগ্রগতির দিকে যাবে, এটা কি এবার জনগণকে আশা করতে পারে? এটা ফান্ড অ্যাভেলেবলের উপর ডিপেন্ড করে। আসলে সত্য কথা হচ্ছে যেটা বিমানবন্দর হজ ক্যাম্প সংলগ্ন রাজধানীর আশকোনা এলাকাটি গুরুত্বপূর্ণ হলেও পিছিয়ে আছে উন্নয়নে। জলাবদ্ধতা, পানিবন্দী জীবন ও নির্মাণ কাজের ধীর গতিতে চরম দুর্ভোগে আশকোনার বাসিন্দারা। অভিযোগ আছে বহু, তবে সমাধানে নেই কোনো দৃশ্যমান অগ্রগতি। প্রতিশ্রুতি রয়েছে, তবে প্রশ্ন একটাই, কবে মিলবে এর স্থায়ী সমাধান? তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। দেশে এমন কোনো জায়গা নেই যেখানে চাঁদাবাজি হয় না বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। শুক্রবার রাজধানী পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে জুলাই শিক্ষা নীরবতা মানে গোলামি শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর যেখানে দেশ গঠনের স্বপ্ন ছিল, সেখানে এক শ্রেণীর ক্ষমতা লোভীরা ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে, এমন মন্তব্য করেন দলটির আমির। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের আয়োজনে আলোচনা সভার দলটি কেন্দ্রীয় নেতারা স্মরণ করেন অভ্যুত্থানের দিনগুলোকে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হয় ঢাকার ম্যারাথন। উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া ময়মনসিংহ, টাঙ্গাইল, লক্ষ্মীপুর এবং পটুয়াখালী ও চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে এই দৌড় প্রতিযোগিতা। জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য এবং ছবিতে ফারজানা আফরোজ টুম্পার একটি ডেস্ক রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে এবং এর তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে শুক্রবার সকালে দেশের বিভিন্ন স্থানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। ঢাকায় ম্যারাথনের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ম্যারাথনের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান আসিফ মাহমুদ। প্রতীকী ম্যারাথনের সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টার সঙ্গে অংশ নেন জুলাইয়ের আহত যোদ্ধারা। চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে শুরু হওয়া 5 কিলোমিটারের ম্যারাথন মানিক মিয়া এভিনিউ হয়ে সম্মেলন কেন্দ্রে শেষ হয়। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যে আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ, তার বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই। সারা দেশের মতো ময়মনসিংহেও জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন দৌড়। নগরীর টাউন হলের জুলাই চত্বরে অংশ নিয়েছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য সহ কয়েকশো প্রতিযোগী। টাঙ্গাইলে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে সকাল 7:30টায় শুরু হয় ম্যারাথন। এরপর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গিয়ে শেষ হয় প্রতিযোগিতা। চাঁদপুরেও জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে প্রতীকী ম্যারাথন সম্পন্ন হয়েছে। সকালে শহরের ওয়্যারলেস বাজার থেকে জেলা প্রশাসনের কার্যালয়ে গিয়ে শেষ হয় আনুষ্ঠানিকতা। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে হয়েছে প্রতীকী ম্যারাথন। সকাল 7:30টায় শহীদ পরিবারের উপস্থিতিতে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। এদিকে জুলাই যোদ্ধা সাধারণ ছাত্রছাত্রীদের নিয়ে সকাল 9টায় প্রতীকী ম্যারাথন আয়োজিত হয়েছে লক্ষ্মীপুরেও। এছাড়া জেলা প্রশাসকের উদ্যোগে জুলাই প্রতীকী ম্যারাথন হয়েছে পটুয়াখালীতে। ফারজানা আফরোজ টুম্পা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
4 দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশ করেছে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন বৈষম্য, পদোন্নতি সহ নানান বৈষম্যের শিকার প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা। দাবি মানা না হলে ক্লাস বর্জন সহ লাগাতার আন্দোলনের ঘোষণা দেন শিক্ষক নেতারা। প্রাথমিক সহকারী শিক্ষকদের 11তম গ্রেডে 2014 সাল থেকে সকল প্রধান শিক্ষকদের 10ম গ্রেডে জিও জারি, সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতি এবং 10 বছর ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদানের দাবিতে জাতীয় শহীদ মিনারে শিক্ষক সমাবেশ করে সারা দেশ থেকে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। তাদের দাবির সঙ্গে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। আমাদের দল যদি সরকারে যায়, ক্ষমতায় যায়, তাহলে শিক্ষকের মান, তাদের মর্যাদা, তাদের আর্থিক মুক্তি সহ তাদের পরিবারের সামগ্রিক নিরাপত্তার জন্য আমরা আমাদের দলের সর্বোচ্চ পর্যায়ে আমরা কথা বলবো। শিক্ষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন তারা। এই বৈষম্যের অবসান চান শিক্ষকরা। এখন 13তম গ্রেডে বেতন পেয়ে থাকি, যা সর্বসাকুল্য হয়তো 16,000 টাকায় পরিণত হয় বাড়ি ভাড়া সহ। এবং সহকারী শিক্ষকদের প্রাণের দাবি হচ্ছে 11তম গ্রেড, প্রধান শিক্ষকদের পরের দাবি হচ্ছে 11তম গ্রেড নিশ্চিত করতে হবে। শিক্ষকরা সকাল 8টা থেকে 4:30 পর্যন্ত কষ্ট করে তারা প্রতি মাসে কিভাবে 200 টাকা টিফিন ভাতা পেতে পারে? চলতি দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তাদের পদে পদোন্নতি করা উচিত। বিসিএস থেকে নন ক্যাডারে যাদের নিয়োগ দেওয়া হয় 12তম গ্রেডে তাদেরকে বেতন দেওয়া হচ্ছে। দাবি আদায় না হলে আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষক নেতারা। আমরা সামাজিকভাবে একটা হেয় প্রতিপন্নতায় মানসিকভাবে আমরা বিধ্বস্ত থাকি, তাই আমরা সরকারের কাছে অনুরোধ করব আমাদের যাতে করে আমাদের মানটা একটু উঁচু করা হয়। মানসম্মত শিক্ষক গড়ে তুলতে হলে শিক্ষকদের সকল দাবি দাওয়া মেনে নিতে হবে। অনতিবিলম্বে যদি দৃশ্যমান অগ্রগতি না হয়, তাহলে আমরা পরবর্তীতে এবং আজকের এই মহাসমাবেশ থেকে লাগাতার কঠোর কর্মসূচি দিব ইনশাআল্লাহ। জাতি গড়ার কারিগর শিক্ষকদের দাবি অন্তর্বর্তী সরকার খুব শিগগিরই মেনে নেবেন, এমনটাই প্রত্যাশা তাদের। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।